প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এ সেমিস্টার 3-তে পড়ছো নিউট্রিশন সাবজেক্টটি নিয়ে, তাদের আমি প্রত্যেকবারই যে চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসে আছে সেই চ্যাপ্টার ভিত্তিক আমি প্রশ্ন উত্তর আপলোড এর আগে করেছি, তোমরা দেখেছো। আজকে আরেকটি চ্যাপ্টার তোমাদের রয়েছে খাদ্যের পচন ও খাদ্যের বিষাক্তকরণ। এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করব, সুতরাং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং তোমাদের যদি কোনো বিষয়ে কোনো কিছুর চাহিদা থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো, আমাকে উৎসাহিত করো। আমি হাজার পরিশ্রমের মধ্যেও কিন্তু তোমাদের প্রশ্নপত্র আপলোড করতে থাকব। যদি নিউট্রিশন ছাড়া তোমাদের পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশান, সোশিওলজি, ইকোনমিক্স, ইএনভিএস, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টগুলোরও প্রশ্নপত্র আপলোড করা হয়ে থাকে এই চ্যানেলে। তাহলে দেখো, খাদ্যের পচন ও খাদ্যের বিষাক্তকরণ থেকে কোন কোন প্রশ্নগুলো আমরা তৈরি করব। প্রথম প্রশ্ন, মাছ ও মাংসের পচনের জন্য দায়ী অণুজীব গোষ্ঠী হলো ব্যাকটেরিয়া। 2 দাগ, অক্সিজেনের উপস্থিতি কিভাবে খাদ্যের পচন ঘটায়? উত্তর হলো উৎসেচকের পরিবর্তন ঘটিয়ে সক্রিয় করে তোলে। 3 দাগ, কোন অণুজীব 8 ধরনের টক্সিন ক্ষরণ দ্বারা গ্যাস্ট্রোএন্টারাইটিস ঘটায়? উত্তর হলো ক্লস্ট্রিডিয়াম। পরবর্তী প্রশ্ন, বটুলিজম রোগটি প্রতিরোধে কী করণীয়? উত্তর হলো শৌচক্রিয়ার পর পর্যাপ্ত সাবানসহ হাত ধৌতকরণ এবং 10 মিনিট ফুটিয়ে ক্যান্ড ফুড গ্রহণ করতে হবে। পরবর্তী প্রশ্ন, ইটিইসি এর সম্পূর্ণ রূপটি কী? এন্টারোটক্সিজেনিক ই কোলাই। পরবর্তী প্রশ্ন, কম পিএইচ মাত্রা ক্যান্ড খাদ্যের পচনের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? উত্তর হলো ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। দই হইতে প্রশ্নটা ভুল লেখা হয়ে গেছে। দুধকে দইতে পরিণত করতে কোন অণুজীব সাহায্য করে? উত্তর হলো ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস ও স্ট্রেপ্টোকক্কাস থার্মোফিলিস। পরের প্রশ্ন, সয়া সস উৎপাদনে কোন অণুজীব ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়? অ্যাসপারজিলাস ওরাইজা। পরবর্তী প্রশ্ন, সবজির কালো রটের জন্য দায়ী কোন প্রজাতি? উত্তর হলো অ্যাসপারজিলাস। বেকারি শিল্পে কোন অণুজীব সাহায্য করে? উত্তর হলো ইস্ট। পুট্রিফ্যাকশন প্রক্রিয়া কোন খাদ্যর সাথে জড়িত? মাছ ও মাংস। মাইকোটক্সিন কাকে বলে? ফাঙ্গাস নিঃসৃত টক্সিনকে মাইকোটক্সিন বলে। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়ার সংখ্যা গণনা পদ্ধতির নাম কি? CFU। এর ফুল ফর্ম পরে দেওয়া আছে, দেখে নেবে। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া নয় একটি উদাহরণ দাও। উত্তর হলো রাইজোপাস। কত তাপমাত্রায় মেসোফিলিক ব্যাকটেরিয়া বৃদ্ধির অনুকূল? 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। নান রুটি প্রস্তুতিতে সাহায্য করে কোন জীবাণু? উত্তর হলো স্যাকারোমাইসেস
সেরিভিসিয়া। শাকসবজির পিএইচ মাত্রা মূলত কোন ধরনের জীবাণু বৃদ্ধির সহায়ক? উত্তর হলো ব্যাকটেরিয়া। ফলের পিএইচ মাত্রা মূলত কোন ধরনের জীবাণু বৃদ্ধির সহায়ক? উত্তর হলো ইস্ট। পরবর্তী প্রশ্ন, কোন তাপমাত্রায় সাধারণত খাদ্যের অণুজীবের বৃদ্ধি ঘটে? -8 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। খাদ্যে উপস্থিত অণুজীব বাধাদানকারী উপাদানগুলি কি কি? উত্তর হলো খাদ্যের খোসা, খাদ্যের তুষ। একটি পচনশীল খাদ্যের নাম করো। দুধ। একটি অর্ধপচনশীল খাদ্যদ্রব্যের নাম করো। রসুন। পচনশীলতার ভিত্তিতে খাদ্যকে কি কি ভাগে ভাগ করা হয়? উত্তর হলো 3 ভাগে: পচনশীল, অর্ধপচনশীল, অপচনশীল। CFU সম্পূর্ণ কথা কি? কলোনি ফর্মিং ইউনিট। তোমরা পুরো ভিডিওটি দেখার পর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যাবে না, কারণ বহু সংখ্যক বন্ধুবান্ধব আছে যারা কোনো প্রাইভেট টিউটর কিংবা কোচিং সেন্টারে পড়ার মতো তাদের আর্থিক সামর্থ্য নেই, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। পরবর্তী প্রশ্ন, রোটা ভাইরাস সংক্রমণের পথ কোনটি? এটি সাধারণত শিশুদের আক্রমণ করে। বর্জ্য ও মুখের দ্বারা সংক্রমণ ঘটে। সালমোনেলোসিস রোগের উপসর্গ কি? বমি ও তীব্র ডায়রিয়া। কোন ফাঙ্গাস দেহে রোগ সৃষ্টি করে? অ্যাসপারজিলাস ফ্লেভাস। রোপিনেস বা রোপি খাদ্য কোন খাদ্যের পচনের ফলাফল? উত্তর হলো দুধ। আপাতত এই চ্যাপ্টার থেকে মাত্র 28টা আমি MCQ প্রশ্ন তোমাদের দিলাম। এরপরে বাকি যে তোমাদের বিভিন্ন টাইপ থাকে, অর্থাৎ শূন্যস্থান পূরণ, অ্যাজারশন রিজন, তারপর ক্রম অনুযায়ী সাজাও, তারপর স্তম্ভ মেলাও, এই যে বিভিন্ন টাইপগুলো, শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা, সেগুলো কিন্তু এই MCQ তৈরি করলেই ওগুলো করা সম্ভব হবে। তাই ভালোভাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা মুখস্থ করে ফেলো এবং সবাই ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।